দেশ যেন অস্থিতিশীল করতে না পারে পরাজিত শক্তি, পুলিশকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা বললেন সিইসি। সংস্কার প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে সবার ঐক্যের ওপর বললেন আলী রিয়াজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বাংলাদেশে ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় প্রোপাগান্ডা, গুজব। অপব্যবহার রোধে সচেতনতা জরুরি বলছেন বিশ্লেষকরা। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে এজন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জনগণের সাথে পুলিশের দূরত্ব ঘোচাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। স্বৈরাচারকে রক্ষা করতে গিয়ে জুলাই বিপ্লবের পর গণরোষে পড়ে পুলিশ। বিশৃঙ্খল অবস্থার মধ্যে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারপর নানামুখী উদ্যোগে একটু একটু করে ঘুরে দাঁড়ায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বাহিনী। পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, এখন আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে সংস্কার সহ নানামুখী উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা আবারও বললেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের মধ্যে হবে নির্বাচন। কিন্তু পরাজিত শক্তি বসে নেই, দেশকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। গেল ১৬ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল এ বাহিনী। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের সাথে এ বাহিনীর দূরত্ব ঘোচাতে হবে। বিগত ১৬ বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সংবেদনশীল হওয়ারও আহ্বান প্রধান উপদেষ্টার। নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারবো দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে এগিয়ে গেছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁয় নির্বাচন ভবন মিলনায়তনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে তিনি কথা বলেন। অন্তত প্রবাসী ভোটিং সীমিত আকারে শুরু করতে চান জানিয়ে সিইসি বলেন, এক্ষেত্রে সবার সহযোগিতার দরকার। সেমিনারে নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও উপস্থিত আছেন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সংবাদ মাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দিনব্যাপী সেমিনারের উদ্দেশ্যে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, মান ও আইনি চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়। গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া কতটুকু সফল হবে তা সবার ঐক্যের ওপরই নির্ভর করছে। সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকের শুরুতে একথা বলেন আলী রিয়াজ। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণের সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসাথে এগিয়ে নিতে হবে।
ন্যূনতম বিষয় ঐকমত্য তৈরি করে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ করার আহ্বান জানান তিনি। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের 4 সদস্য এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই জায়গা থেকেই আমরা আসলে ঐক্যবদ্ধ আছি, থাকব, এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের উপস্থিতিতেই সাক্ষ্য নেওয়া হয়। এই সময় আসামি পক্ষের আইনজীবী সোহেল আহমেদ সাক্ষীদের জেরা করেন। এ মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সুরতহাল সাক্ষী হিসেবে সাক্ষী দেন। আদালত বুধবার পরবর্তী সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দেন। আসিয়া হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে প্রতি কার্যদিবসে তালিকায় রাখা হচ্ছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ফেসবুকের ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি। এসব অ্যাকাউন্ট দিয়েই ছড়ানো হয় প্রোপাগান্ডা, গুজব, এমনকি দাঙ্গাও। সামাজিক এই মাধ্যমের অপব্যবহার রোধে বাংলাদেশে ফেসবুকের আইনজীবী বলছেন সচেতনতার কথা। পুলিশ বলছে অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। আদিত্য মামুনের রিপোর্ট। গেল দশকের গোড়ার দিক থেকে বাংলাদেশে জনপ্রিয় হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুরুর দিকে কেবল আড্ডা আর যোগাযোগের অভিনব প্ল্যাটফর্ম আর ব্যক্তিত্ব কিংবা ভাবমূর্তির প্রতীক হিসাবে থাকলেও ধীরে ধীরে এর ব্যবহার হতে থাকে বহুমুখী। সহজে অ্যাকাউন্ট খোলা আর পরিচালনায় জটিলতা তেমন না থাকায় বাড়ছে ভুতুড়ে ব্যবহারকারীর সংখ্যা। আশঙ্কাজনকভাবে অনেক আইডিয়া আছে যেগুলো আসলে ইনঅ্যাক্টিভ করে দেওয়া উচিত বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বাট এটা করার জন্য রাষ্ট্রীয় যন্ত্র যদি কোনোদিনও তাদেরকে লিখতো, হয়তো বা তারা এটা বের করা সম্ভব। বহু ধরনের সুযোগ নিশ্চিতে নিত্য নতুন সেবার অপব্যবহারও করছে অন্তর্জালের অন্ধকার জগতের বাসিন্দারা। অধিকাংশ ক্ষেত্রেই ফেসবুক কর্তৃপক্ষ এসবকে বিবেচনাতেই নেন না। ফেসবুক কর্তৃপক্ষের এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা বিশাল অংশের লোক মনে করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যারা ছোটোখাটো দেশে আছি আমাদের কথাটা তারা আমলে নেয় না। এইসব নির্মূল করতে গিয়ে আমার নিজের অ্যাকাউন্টটি 2 বার বন্ধ হয়ে গিয়েছিল। আমি তখন তাদেরকে লিখলাম যে ভাই, আমি ফেসবুকের নিজেই এখানে রিপ্রেজেন্ট করি, তোমরা আমার অ্যাকাউন্টে কেন বন্ধ করছো, একটু যদি জানাইতা। তারপর প্রথমে অন করলো, আবার কয়েকদিন পর আবার বন্ধ করলো। ঠিক কত ভুয়া আইডি পরিচালনা করা হয় বাংলাদেশে, কিংবা এসবের মাধ্যমে কত কত বিচিত্র অপরাধ সংগঠিত হচ্ছে তার সঠিক পরিসংখ্যান নেই খোদ পুলিশের কাছেই। আমার কাছে এই মুহূর্তে সঠিক পরিসংখ্যানটা নেই। মূলত যে লোকটা করছেন তিনি তার পরিচয়টাকে গোপন রেখে যেটা করছেন সেটা তো আইন সিদ্ধ নয়। এক্ষেত্রে আমরা যে অভিযুক্ত তার অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টা তো তদন্ত করে থাকি। তবে সাইবার ক্রাইমের শিকার কোনো ভুক্তভোগী অভিযোগ কিংবা মামলা করলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি। এসব ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে থাকলে সেটা গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং আমাদের যে সাইবার ক্রাইম ইউনিট রয়েছে তারা এই বিষয়গুলো তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। বাংলাদেশে প্রতি 10টি আইডির 3টি বেনামে বলে তথ্য থাকলেও বাস্তবে সংখ্যা আরও বেশি বলে মত বিশ্লেষকদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দুপুরের সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শাটডাউন। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। 6 দফা দাবি আদায়ে আজ থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন। কুষ্টিয়ায় চলছে পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন কর্মসূচি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি চলবে বলে জানায় শিক্ষার্থীরা।
যতদিন আমাদের আন্দোলন সফল না হয় এবং বাস্তবে আমরা যেটা দেখতে পারবো না, ততদিন আমাদের ক্লাস সব কিছুই অফ থাকবে। আর যতদিন না আমাদের দাবি মানা না হচ্ছে, ততদিন আমরা ফর্ম ফিল আপ সব কিছু অফ থাকবো। উজান থেকে নেমে আসা আকস্মিক ঢলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নেত্রকোনার ভবানীপুর। খরস্রোতা সোমেশ্বরীর পাহাড়ি ঢলে একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন পাশের ফারংপাড়া, গাউসলপাড়া, আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে গত বছর এভাবেই বিলীন হয় পথঘাট সহ ঘরবাড়ি, মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় কয়েক হাজার স্থানীয় মানুষ। কয়েক দফার বন্যায় মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের ভবানীপুর গ্রাম। রাস্তা ভালো না, এই যে সেতু ভাঙা, আমরা কোন পথ দিয়ে যাওয়া আসা করব যদি এই পথটা বন্ধ করে দেয়? রাস্তাটা আর ব্রিজটা করে দিলে মোটামুটি একটু শান্তি শৃঙ্খলার ভিতরে আসে। যোগাযোগের একমাত্র সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় ভারতের নোম্যান্স ল্যান্ড দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এজন্য বাধার মুখে পড়তে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। ইন্ডিয়ার রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে খুবই সমস্যা। বাংলাদেশের সীমারেখা তারা ব্যবহার করে আর তাদের সীমারেখা থেকে আমাদেরকে তাড়াইতেছে, বেড়া দিতেছে। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠক করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বালু উত্তোলনের একটা বিষয় নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা বালুটা দিতে পারছি না, ছাপড়াই দিতে পারছিলাম না এই মুহূর্তে। তবে আমরা এই চেষ্টাটা অব্যাহত রাখছি। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। সেখানে দুইটা ব্রিজও লাগবে, একটা এই রাস্তার মাঝখানে লাগবে, আর একটা জাস্ট বিজিবি ক্যাম্পে ঢোকার জন্য আর একটা ছোট্ট একটা ব্রিজ লাগবে, সেটাও আমাদের প্রস্তাবনা দেওয়া আছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নেওয়া উদ্যোগ দ্রুত কার্যকর হলে মূল ভূখণ্ডের সাথে আবারও যুক্ত হবেন 4 গ্রামের মানুষ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশ যেন অস্থিতিশীল করতে না পারে পরাজিত শক্তি, পুলিশকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা, বললেন সিইসি। সংস্কার প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে সবার ঐক্যের ওপর, বললেন আলী রিয়াজ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।